হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের নিটের এবং জেইই এর কোয়েশ্চেন এবং তার সলিউশন কি করে করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লেকচারটা এবং বোঝার চেষ্টা করো কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ করা হচ্ছে। এই কোয়েশ্চেনগুলো আসবে তার কোনো মানে নেই, মানে এইগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে, এইরকম টাইপের কোয়েশ্চেন হয়। রিলেটেড কিরকম টাইপের কোয়েশ্চেন, সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা জানার জন্য কোন টাইপের ইনফরমেশন গুলো জানতে হয় এইগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেন বলছে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট ইজ সেম ফর হুইচ অফ দ্য ফলোইং আয়ন। এখানে টাইটেনিয়াম 3+ আছে, ক্রোমিয়াম 2+ আছে, ম্যাঙ্গানিজ 2+ আছে, আয়রন 2+ আছে আর স্ক্যান্ডিয়াম 3+ আছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। ঠিক আছে, তাহলে দেখা যাক। এখানে দেখো টাইটেনিয়াম, টাইটেনিয়াম তো আমরা জানি 22, তাহলে 22 টাইটেনিয়াম 3+ মানে ইলেকট্রন হয়ে যাবে কিন্তু তিনটে বেরিয়ে যাচ্ছে, তাহলে আর্গন 3d1 মানে 19। আচ্ছা, তার মানে d1 মানে একটা অযুগ্ম ইলেকট্রন, কারণ আমরা জানি মিউটা কি, মিউ ইকুয়ালস টু হয় √n ইন্টু n+2 bm, তাই তো? তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান বেশি হবে, তাই তো? তাহলে এখানে ক্রোমিয়াম 2+, তাহলে ক্রোমিয়াম 24, তাই তো? তাহলে দুটো বেরিয়ে যাওয়া মানে 22, তাহলে আর্গন, ক্রোমিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস আর্গন 3d5 4s1, তাই তো? দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে এটা হয় 3d4। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু চারটে অযুগ্ম ইলেকট্রন, ডিতে 5টা কক্ষক থাকে, 3d-তে চারটে ইলেকট্রন মানে কিন্তু প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, তারপর একটা ম্যাঙ্গানিজ 2+, Mn25, আর ম্যাঙ্গানিজ 2+ মানে 23টা ইলেকট্রন, তাহলে আর্গন 3d5। তার মানে এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে n ইকুয়ালস টু 4, টাইটেনিয়ামের ক্ষেত্রে n ইকুয়ালস টু 1, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে n ইকুয়ালস টু 5, আয়রন 2+, আয়রন 2+ এর ক্ষেত্রে আয়রন কত 26, দুটো বেড়ে গেছে 24, তার মানে আর্গন 3d 6 হবে, তাই তো? 3d6। এবার দেখো 3d6 মানে ডিতে 5টা কক্ষক এবং হুন্ডে সূত্র অনুসারে পূর্ণ হবে একটা পেয়ার্ড, তাহলে আনপেয়ার্ড কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে n এর মান 4। আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের উত্তর হবে ক্রোমিয়াম 2+ অ্যান্ড আয়রন 2+। এটা d6 সিস্টেম আর এটা d4 সিস্টেম, সেই জন্য এখানে চারটে অযুগ্ম ইলেকট্রন, এখানে চারটে অযুগ্ম ইলেকট্রন। এই দুটোর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সেম হওয়ার জন্য স্পিন অনলি যে চৌম্বক ভ্রামক, অর্থাৎ স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়ালস টু n ইন্টু n+2 bm ফর ম্যাগনেটন, তোমরা জানো সমান হচ্ছে। সেই জন্য কিন্তু এখানে দেখো কোথায় আছে, এটা আছে বিতে আর আয়রন আছে ডিতে, তাহলে বি আর ডি, তাহলে অপশন এ, তাই তো? অপশন এ কিন্তু এখানে আনসার। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। আর দেখলাম না স্ক্যান্ডিয়াম 3+ মানে স্ক্যান্ডিয়াম 21 মানে 18টা ইলেকট্রন d0 সিস্টেম। ঠিক আছে, তা ওটা আমরা উত্তর পেয়ে গেছি ক্রোমিয়াম 2+, আয়রন 2+। হলো, তারপরে চলো নেক্সট। ম্যাচিং করতে হবে। এখানে দেখো একদিকে কম্পাউন্ড দেওয়া আছে, একদিকে শেপ দেওয়া আছে, তাহলে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার শেপ তোমরা সবাই জানো। আমি এইচ ক্যালকুলেশন করতে পারো, এইচ এখানে ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই ফর্মুলাটা দিয়ে, এবং লোন পেয়ারের সংখ্যা এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তা যা হোক, আমাদের সচরাচর মনে থাকে অ্যামোনিয়া কিন্তু পিরামিডাল শেপ। ঠিক আছে, পিরামিডাল শেপ, তাহলে অ্যামোনিয়া হয়ে যাচ্ছে পিরামিডাল। আচ্ছা, এখানে একটা স্কোয়ার পিরামিডাল আছে, একটা ট্রাইগোনাল পিরামিডাল আছে। হুম, আচ্ছা, তাহলে এখানে কিন্তু
অ্যামোনিয়া, এটা আমরা ট্রাইগোনাল পিরামিডালই বলবো, পিরামিডাল, পিরামিডাল হলো, তাই তো। আর BrF5 মানে এখানে sp3 হাইব্রিডাইজেশন হয়, কিন্তু লোন পেয়ারের জন্য এটা টেট্রাডাল না হয়ে পিরামিডাল শেপ হয়, ঠিক আছে। আচ্ছা, BrF5 এখানে যদি H ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে ব্রোমিনের 7 0 প্লাস 0 তাহলে 6, মানে এটা কিন্তু sp3d2 হাইব্রিডাইজেশন। sp3d2 হাইব্রিডাইজেশন মানে এটার স্ট্রাকচার হওয়ার কথা কিন্তু অক্টাহেড্রাল, কিন্তু এখানে দেখো প্রান্তীয় যে 6টা গ্রুপ না থেকে 5টা গ্রুপ আছে, কারণ অক্টাহেড্রাল তো 6টা অ্যাটম থাকতে হবে প্রান্তীয়, কিন্তু এখানে 5টা, তার মানে একটা লোন পেয়ার আছে। তুমি লোন পেয়ার ক্যালকুলেট করে দেখো, H মাইনাস এক্স মাইনাস ডি দিয়ে 1 হবে, তাহলে এটার স্ট্রাকচার কিন্তু একটু বিকৃত হবে, এবং সেই বিকৃত হয়ে কেমন দেখায় আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা, তাহলে এটা দেখো, আমি এটাকে নাম দিতে পারি স্কোয়ার পিরামিডাল। এটা কিন্তু টেট্রাহেড্রাল, সরি অক্টাহেড্রাল হচ্ছে না, অক্টাহেড্রাল হওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার এটা কিন্তু স্কোয়ার পিরামিডাল হয়ে গেল। আচ্ছা, তারপর একটা XCF4, XCF4 মানে 8 প্লাস 12, মানে এটাও sp3d2 হাইব্রিডাইজেশন। হ্যাঁ, এটা লোন পেয়ার গুলো কিন্তু জিওমেট্রিতে পার্টিসিপেট করে না, তাহলে এটা কি স্কোয়ার প্ল্যানার হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার প্ল্যানার, এটা স্কোয়ার প্ল্যানার। আর এইটা অক্টাহেড্রাল, এটা অক্টাহেড্রাল, এটা SF6 6টা প্রান্তীয় এবং সালফার 6 যোজ্যতক ইলেকট্রন V6 আর এক্স মানে একযোজী পরমাণু সংখ্যা 6, তাহলে ফ্লোরিন 6টা আছে, তাহলে H ক্যালকুলেশন করলে 6 হচ্ছে, 6 থেকে আমরা অক্টাহেড্রাল, এবং এখানে রেগুলার শেপটাই হবে, তাহলে অক্টাহেড্রাল। তাহলে এটা এই, এটা এই, আর এটা এই, ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার, প্ল্যানার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। দেখে নিও তাহলে কোনটা কার সাথে। এ যাচ্ছে অ্যাকচুয়ালি, এ যাচ্ছে 1-এ, এ 1 কোথায় আসে, আচ্ছা, তারপরে বি যাচ্ছে 4-এ, সি যাচ্ছে কোথায় 2-এ, তাই তো, A1 B4 C2, তাহলে এখানে অপশন এ, এটাও অপশন 1, ঠিক আছে, দেখো, আর D3, ঠিক আছে, ঠিক আছে, আমি ওখানে এ করে দিয়েছি, একবার তোমরা দেখে নিও আর কি। এরপরের কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট রিয়েজেন্ট দ্যাট উড ব্রিং আউট দ্য ফলোয়িং ট্রান্সফরমেশন। এই যে ট্রান্সফরমেশনটা করা হচ্ছে, দেখো আমরা পড়েছি এই ধরনের জিনিস, অ্যালকিন থেকে আমরা তৈরি করতাম অ্যালকোহল, এবং এখান থেকে সরি এটা CHO, এটা হ্যাঁ বাবু, CHO। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটার জন্য আমরা কি করতাম, হাইড্রোবোরেশন রিয়াকশন করতাম, তাই তো, কারণ BH3 প্রথমে B2H6 দিয়ে ট্রিট করতাম, মানে BH3 অ্যাকচুয়ালি এটা ডাইমার, BH3 ডাইমার B2H6, তারপরে এটাকে দিতাম H2O2 NaOH দিলে এটা প্রাইমারি অ্যালকোহল হতো, তাই তো। তাহলে অ্যালকিন থেকে প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতির একটা উপযুক্ত বিক্রিয়া হাইড্রোবোরেশন রিয়াকশন। তারপরে এখানে দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাই তো, তাহলে মৃদু জারক ইউজ করতাম, PCCTCM দিয়ে দিতাম। তাহলে এখানে দেখো এই রিয়েজেন্টটা কোথায় আসে, দেখো অপশন 2-এ এই রিয়েজেন্টটা আছে, দেখেছো, এই রিয়েজেন্টটা কিন্তু আছে। তাহলে মানে আমি মৃদু জারক দেব, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট DCM, ডাইক্লোরো ইথেন,
তার দ্রাবক আর রিয়েজেন্ট হচ্ছে পিসিসি। ঠিক আছে, তো ওখানে দেখো অপশন 2 এ ওটা আছে আর কি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, এখানে একটু ফুল আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকোহল রিঅ্যাক্ট ইনস্ট্যান্টলি উইথ লুকাস রিয়েজেন্ট। ঠিক আছে, লুকাস রিয়েজেন্টের সাথে কোনটা ইনস্ট্যান্টলি রিয়াকশন করে, তাড়াতাড়ি রিয়াকশন করে, তাই তো? আমরা জানি লুকাস টেস্ট, লুকাস রিয়েজেন্ট, জিঙ্ক ক্লোরাইড অনাদ্র, জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, এটা হচ্ছে লুকাস রিয়েজেন্ট। ঠিক আছে, এখন কথা হলো যখন রিয়াকশনটা হয় এটা কিন্তু SN1 পাথওয়েতে হয়, SN1 পাথওয়েতে হয়। তাহলে কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে রিয়াকশন হবে। তাহলে কোথায় কার্বোক্যাটায়ন ফরমেশনটা হিসেবে, যেখানে 3 ডিগ্রি, সেই জন্য 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু ইজিলি বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো কোনটা 3 ডিগ্রি, প্রথমটা নয়, দ্বিতীয়টাও না, তৃতীয়টাও না, চতুর্থটা, এটা কিন্তু 3 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু ইজিলি রিয়াকশন করবে। ঠিক আছে, প্রোটনেটেড হবে প্রথমে, গাঢ় HCl আছে, প্রোটনেটেড হয়ে বা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়া হচ্ছে, কার্বোক্যাটায়ন ফরমেশন করবে, কার্বোক্যাটায়ন ফরমেশনটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, হয়ে ওখান থেকে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ম্যাচ করতে হবে, এখানেও ম্যাচিং করতে হবে। চলো, আইসোথার্মাল প্রসেস। দেখো আইসোথার্মাল মানে কি, আইসোথার্মাল মানে ডেল্টা টি জিরো, তার মানে টেম্পারেচারের পরিবর্তন হয় না, উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা দেখো কোন অপশনটা দিতে পারি, ক্যারিড আউট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে এটা 2 এর সাথে মিললো। আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, আইসোকোরিক বলতে ভলিউম কনস্ট্যান্ট। আচ্ছা, আইসোবারিক বলতে চাপ, বার থেকে চাপ, তাহলে চাপ। আর অ্যাডিয়াবেটিক প্রসেস মানে Q0। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে বাবু, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু Q ইকুয়ালস টু 0 হয়, তাই তো? তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটা, হ্যাঁ, Q ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে এবার দেখো এখানে একটা কোথায় যাচ্ছে, একটার সাথে এক অ্যাকচুয়ালি 2 এর সাথে মিলছে, তাই তো? কন্ডিশনে প্রসেস আর কন্ডিশনস মেলাতে হবে, 1 2, আর সরি এর সাথে 2 যাচ্ছে, A 2, আচ্ছা B 3, C 4 আর D 1। তাহলে এটা কোথায় আসে দেখো, A 2, B 3, C 4 আর D 1, এটা 4 নম্বর অপশনে আছে। ঠিক আছে, আচ্ছা, হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম ইজ ইন, 4 মোল হিলিয়াম আর 4U মানে 4 into 1.6605 into 10 to the power minus 24 গ্রাম হিলিয়াম। ঠিক আছে, আর 4 মোল মানে আহ 4 into 4, তাই তো? 4 into 4, 16 গ্রাম হিলিয়াম, তাই তো? আচ্ছা, 4 গ্রাম হিলিয়াম এটা। STP তে 4 গ্রাম হিলিয়াম মানে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই তো? তাহলে এখানে
মানে 10/1 তাই তো, মানে 0.4, তাই তো। তাহলে এত লিটার আয়তন যদি 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল হিলিয়ামের হয়, তাহলে 7 লিটার আয়তন, ওই প্রায় হয়ে যাচ্ছে, 10/1 হয়ে যাচ্ছে, তার মানে 0.4 প্রায় গ্রাম হিলিয়াম, তাই তো। তাহলে দেখো হিলিয়ামের পরিমাণটা কোথায় বেশি, 16 গ্রাম মানে 4 মোল। তাহলে আমরা জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাই তো। তাহলে সেখানে 4 মোল আছে এখানে, আর এটা মানে কি 1 মোল, 4 গ্রাম মানে 1 মোল, আর এটা মানে একটা হিলিয়াম পরমাণু বোঝাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হিলিয়াম, তার 10 ভাগ মানে 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক হিলিয়ামকে বোঝাচ্ছে এই আয়তনের হিলিয়ামটা, তাই তো। তাহলে কোথায় হিলিয়ামের সংখ্যাটা বেশি, 4 মোল মানে 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অপশন এ, ঠিক আছে। একদম ইজি কোয়েশ্চেন আর কি। তারপরের কোয়েশ্চেনটা দেখো, given below are two statement, aniline does not undergo Friedel-Crafts alkylation reaction, aniline cannot be prepared through Gabriel synthesis. দুটো স্টেটমেন্টই ট্রু, দুটো স্টেটমেন্টই কিন্তু ট্রু। এখানে কেন ট্রু ভালো করে বোঝো, এখানে অ্যানিলিন এফসি বিক্রিয়ায় ফ্রিডেল-ক্রাফট অ্যালকিলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কারণ এইটা বেস, আর ওইখানে ইউজ করা হয় লুইস অ্যাসিড। তাহলে এরা কোঅর্ডিনেট বন্ড করে ফেলবে, তাহলে অ্যানিলিনটা কিন্তু আর সেইভাবে অ্যাভেলেবেল থাকবে না, কারণ এর বেসিক ক্যারেক্টারের জন্য লুইস অ্যাসিডকে ইলেকট্রন পেয়ার ডোনেট করে দিয়ে বসে থাকবে, ঠিক আছে। সেই জন্য ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। আরেকটা জিনিস, অ্যানিলিন ক্যানট বি প্রিপেয়ার্ড থ্রু গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, এক্স্যাক্টলি, এটা তোমরা পড়েছো যারা জানো। তাহলে এখানে কিন্তু ইন দ্য লাইট অফ দ্য অ্যাভাব স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু ট্রু এখানে, তাহলে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ প্রেজেন্ট। কোথায় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়? ইন্ট্রামলিকুলার, একই মলিকুলের দুটো ডিফারেন্ট গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে। এটাকে আমরা কি বলি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, MOLECULAR কিন্তু, হ্যাঁ লেখাটা একটু বাজে হয়ে গেছে, মনে করো না, ঠিক আছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হচ্ছে, অর্থোনাইট্রো ফেনলে, ঠিক আছে। তাহলে অপশন 1 এটা রাইট অ্যান্সার। আর বাকিগুলো বলতে 2 আর 4 কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য ফলোইং এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে এদের একটু পজিশন যদি বোঝার চেষ্টা করি, কার্বন, তার নিচে সিলিকন আছে, কার্বনের পরে কে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কি ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস মানে বেড়ে যায়, ইনক্রিজেস ইলেকট্রোনেগেটিভিটি, আর উপর থেকে নিচে নামলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস, তোমরা সবাই জানো।
পর্যায়গত ধর্ম, পর্যায় সারণীর কোন একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে নামলে কমতে থাকে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কার্বনের থেকে কিন্তু নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে ফ্লোরিনের বেশি, কিন্তু কার্বনের থেকে আবার কিন্তু সিলিকনের কম। তাহলে সিলিকনের সব থেকে কম, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। ওকে, তাহলে এটা দেখো কোথায় হচ্ছে, সিলিকন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অপশন 1। ঠিক আছে, আচ্ছা, among group 16 element which one does not show -2 oxidation state। এখানে কিছু কথা বলে নিই, দেখো এখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পোলোনিয়াম এগুলো আছে। এদের মধ্যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়, এবং আমরা তার মানে এর স্টেবিলিটি নেই, প্রথম কথা, ওটাই অপশন উত্তর হবে আর কি। আর তাছাড়া আমরা যত উপর থেকে নিচে নামি কোন একটা পার্টিকুলার গ্রুপের, এটা গ্রুপ 16 এলিমেন্ট, এরা সবাই দেখো উপর থেকে নিচে নামলে কি হয়, ইলেকট্রো নেগেটিভিটি কমতে থাকে, ইলেকট্রো নেগেটিভিটি ডিক্রিজ করে, কিন্তু ইলেকট্রো পজিটিভিটি ইনক্রিজ করে, তাই তো? সেই জন্য নেগেটিভ জারণ অবস্থায় থাকার প্রবণতা কমতে থাকে, ইলেকট্রো পজিটিভিটি ইনক্রিজ করা মানে, তাই তো? ইলেকট্রো নেগেটিভিটি ডিক্রিজ করছে, তাহলে তার উপরে আবার পোলোনিয়াম রেডিও অ্যাক্টিভ, তাহলে এখানে উত্তর কিন্তু পোলোনিয়াম হবে। কারণ H2 আমরা দেখতে পাই, H2S দেখতে পাই, H2Ac দেখতে পাই, H2TE দেখতে পাই, বাট এইটা H2PO আমরা কখনো দেখতে পাই না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। ম্যাচিং করতে হবে এখানে রিঅ্যাকশন আর রিএজেন্ট। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, এটা কিন্তু আমরা বলতে পারি ওজোনোলিসিস। আমরা বলেছিলাম ওজোনোলিসিস, এই যে ভাঙবো মাঝখান থেকে পাই বন্ডটা ভেঙে, এই পাশে একটা ডাবল বন্ড অক্সিজেন, এই পাশে একটা ডাবল বন্ড অক্সিজেন যে অবস্থায় থাকবে, তাহলে এখানে ওই যে সাইক্লোহেক্সানন তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এটা কিন্তু ওজোনোলিসিস রিঅ্যাকশন। তাহলে আমরা ধরে ফেললাম, আমরা দেখিয়েছিলাম মনে আছে যে এই রকম টাইপের, মনে করে দেখো, যে আমার চ্যানেলটা ভালো করে ফলো করো, এটা 1 নম্বরে, আর 2 নম্বরে জিঙ্ক ডাস্ট জল দিলেই কিন্তু এই ভেঙে দেব এই জিনিসটা। তাহলে এটা কি বিক্রিয়া? ওজোনোলিসিস বিক্রিয়া। আচ্ছা, তারপরেরটা দেখো, ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন না অ্যাসাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন মানে বেনজোইল ক্লোরাইডের সাথে যদি বেনজোইল ক্লোরাইড মানে এইটার সাথে বেনজিনের বিক্রিয়া। ওই অনাদ্র LCl3FC রিঅ্যাকশন করলেই কিন্তু এটা উৎপন্ন হয়। তাহলে এটা চলে গেল 4 নম্বরে ওজোনোলিসিস রিঅ্যাকশন। তারপরেরটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা, তারপরে দেখো অ্যালকোহল থেকে কিটোন মানে অক্সিডেশন হচ্ছে ক্রোমিক অক্সাইড। আচ্ছা, তারপরে পার্শ্ব শৃঙ্খল জারণ, ঠিক আছে, সাইড চেন অক্সিডেশন এটা। তাহলে ওখানে কি দিতে হয়, ক্ষারীয় কেমেনোফোর, এই তাহলে হয়ে গেল। এটা দেখে নেবে এখানে কোনটা হচ্ছে, আমি তো দেখিয়ে দিলাম। তাহলে এ যাচ্ছে 4-এ, বি যাচ্ছে 1-এ, সি যাচ্ছে 2-এ, আর ডি যাচ্ছে 3-এ। ঠিক আছে, এখান থেকে দেখে নিও। আচ্ছা, হুইচ রিঅ্যাকশন ইজ নট এ রেডক্স রিঅ্যাকশন? কোনটা রেডক্স রিঅ্যাকশন নয়? রেডক্স রিঅ্যাকশন মানে কি?
জারণ সংকর পরিবর্তন হবে, অর্থাৎ জারণ আর বিজারণ হবে। তাহলে এখানে দেখো জিঙ্ক 0, এখানে জিঙ্ক কত +2, এখানে কপার +2, এখানে কপার কত 0, তাহলে এটা রেডক্স রিয়াকশন, এটা রেডক্স রিয়াকশন। আচ্ছা, তারপরে এখানে ক্লোরিন +5, আয়োডিন 0, কিন্তু এখানে আয়োডিন +5 কিন্তু ক্লোরিন 0, তাহলে এখানেও কি হচ্ছে, ক্লোরিন দেখো, ক্লোরিন +5 থেকে 0 হচ্ছে, আর আয়োডিন 0 থেকে +5 হচ্ছে। তারপর হাইড্রোজেন দেখো 0, ক্লোরিন 0, কিন্তু এখানে হাইড্রোজেন +1, ক্লোরিন -1, তাহলে এটাও রিডক্স রিয়াকশন। এখানে দেখো বেরিয়াম 2+, ক্লোরিন -1 এ আসে, সোডিয়াম +1, সালফেট -2, বেরিয়াম 2+, এখানে সালফেট -2, সোডিয়াম +1, ক্লোরিন -1। তাহলে এখানে কোনো কারোরই যে কটা অ্যাটম আছে, মানে আয়নের মধ্যে যে মানে সরি আয়ন বলছি, আয়নিক কম্পাউন্ড গুলোর মধ্যে এটা একটা এ বিক্রিয়া, মানে বিনিময় বিক্রিয়া। তাহলে এখানে যে আয়নগুলো তৈরি হচ্ছে, আয়নীয় যৌগগুলো এক্সচেঞ্জের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে না। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন না হলে এটা কিন্তু রেডক্স বিক্রিয়া হবে না, অবশ্যই একটা পার্ট জারিত হবে, একটা পার্ট বিজারিত হবে, তাহলেই সেটা রেডক্স রিয়াকশন হবে। তাহলে এটা কিন্তু রেডক্স রিয়াকশন না। তারপর একটা দেখো কোশ্চেন, the energy of electron in ground state n equals to 1 for helium plus ion is -x joule, then that for an electron in n2 state of beryllium 3+ ion in joules। আচ্ছা, আমরা এনার্জির যে এক্সপ্রেশন সেটা আমরা জানি কি, En equals to -13.6 into z square by n square, এটা EV এককে, এটা EV এককে। ইন জেনারেল আমরা এরকম একটা ফর্মুলা জানি, শিখেছি আমরা। nতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, যেখানে জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর এনটা কততম কক্ষপথ সেটা। তাহলে হিলিয়াম প্লাস বলতে এখানে জেড এর মান কত 2, আর এন এর মান বলেছে দেখো প্রথম কক্ষ গ্রাউন্ড স্টেট, তাই তো। তাহলে এখানে ইএন কত হবে, -13.6 ইন্টু 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার, এত ইভি, এইটা ইকুয়ালস টু কত -x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে -13.6 ইন 4, এত ইভি। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত 13.6 ইন্টু 4, তাই তো, মানে 54, মানে 13 4 13 52 আর 0.6 মানে 2.4 হবে, তাহলে 54.4, হ্যাঁ 54.4 x, এটা বেরোলো, এটা x এর মান বেরোলো আর কি। আচ্ছা, এবার বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম মানে কত, z ইকুয়ালস টু 4, তাই তো। আবার এখানে n কত বলেছে, 2 বলেছে, তাহলে এখানে en টা কত হবে, এটা en টা মানে E2 হবে, এখানে এটা যেরকম E1 বেরিয়েছিল, এটা E1 বেরিয়েছিল হিলিয়ামের ক্ষেত্রে, এখানে বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে E2, সেটার মান কত হবে -13.6 ইন্টু 4 স্কোয়ার বাই 2 স্কোয়ার, মানে 16/4, মানে 4, মানে সেই 13.6 ইন্টু 4 মানে -15.4 ইভি, মানে দ্যাট ইজ x। দেখো এখানেও কিন্তু মানটা x হবে, যেহেতু সামনে একটা মাইনাস আছে, মানে 15.4, এটাকে x যদি বসাই তাহলে -x ইভি, তাহলে এটাও কিন্তু -x হয়ে যাচ্ছে। তাহলে অপশন 1 কিন্তু রাইট অ্যান্সার। কষে দেখো একদম ওইভাবেই আসলো, এটা হচ্ছে মেথড আর কি। আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট সি ফর্মড ইন ফলোইং রিয়াকশন সিকুয়েন্স। আচ্ছা, এখানে দেখো CH3
CH2 দেওয়া হয়েছে। তাহলে এখানে NaCN দিলে কি হবে? এখানে NaCN দিলে হবে CH3CH2CH2CN হবে। তাকে দেওয়া হবে, তাহলে এটা একে দেওয়া হবে OH মাইনাস মানে বেস দেওয়া হলো, বেস দিয়ে পার্শিয়াল হাইড্রোলিসিস, তার মানে পারঅক্সাইড দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, NaOH পারঅক্সাইড হাইড্রোলিসিস, পার্শিয়াল হাইড্রোলিসিস, বেস দিয়ে পার্শিয়াল হাইড্রোলিসিস করলে অ্যামাইড তৈরি হয় অ্যাকচুয়ালি, CH3CH2CH2CONH2। এবার এখানে ব্রোমিন কে OH দেওয়া হয়েছে, ব্রোমিন NaOH দেওয়া হয়েছে, মানে হফম্যান অবনমন বিক্রিয়া CO গ্রুপটা বেরিয়ে যাবে, এই যে CO গ্রুপটা বেরিয়ে যাবে, তাহলে অ্যামিন CH3CH2CH2NH2, তাহলে প্রোপাইল অ্যামিন, তাই তো? তাহলে সিটা হলো এটা, এবং এটা কি? প্রোপাইল অ্যামিন, অপশন এ। তারপরে কোশ্চেনটা দেখো, দ্য রেট অফ এ রিয়াকশন quadruples when temperature changes from 27 degree centigrade to 57 degree centigrade। আচ্ছা, ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তিটাকে ক্যালকুলেট করতে হবে, এগুলো মানগুলো দেওয়া আছে। তা চলো দেখো বলছে, দেখো দ্য রেট অফ রিয়াকশন কোয়াড্রাপলস বলতে এখানে 4 গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে K2টা ইকুয়ালস টু 4K1 হবে, এবং এখানে ফর্মুলাটা কি? এখানে ফর্মুলাটা হচ্ছে log of K2/K1, আরহেনিয়াস থিওরির ওখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স রেট কনস্ট্যান্ট থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বের করতে পারি, সেই ফর্মুলাটা জাস্ট লিখছি এখানে। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবে, তাহলে একটা T1 মানে এখানে কত? T1 মানে 300 কেলভিন, 27 প্লাস 273। আচ্ছা, T2 মানে 57, তাই তো? তাহলে 330 কেলভিন, তাই তো? এই ভ্যালুগুলো বসিয়ে দেবে জাস্ট। আর এখানে এটা কি হয়ে যাবে? log 4 হয়ে যাবে, log 4 এর মান দেওয়া আছে 2.303 ইন্টু 8.314 ইন্টু এখানে 30 কেলভিন হবে, কারণ ডিফারেন্সটা তো কেলভিন স্কেলে যা হয় সেন্টিগ্রেড স্কেলে তো হয়, 57 থেকে 27 বাদ যাবে, মানে 330 থেকে 300 বাদ যাবে, মানে 30 বাই 330 ইন্টু 300। এটাকে একটু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেট করে এটা বের করবে, ঠিক আছে? এটা বলে দিলাম, উত্তর সম্ভবত এটা হবে, ঠিক আছে? প্রথমে জুলে বেরোবে তোমাদের, তাকে 1000 দিয়ে ভাগ করে কিলো জুল পার মোলে, দেখবে 38 এর কাছাকাছি আসবে, ঠিক আছে? আচ্ছা, the work done during reversible isothermal expansion of 1 mole of hydrogen gas at 25 degree centigrade from pressure of 2 atmosphere to 10 atmosphere মানে work done during reversible isothermal expansion of 1 mole of হাইড্রোজেন গ্যাস at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু আইডিয়াল বিহেভ করে সেটা কিন্তু ধরে নিতে হবে, না হলে অঙ্কগুলো করা যাবে না আর কি, আইডিয়ালি বিহেভ করে। তার জন্য যে ফর্মুলাটা আছে W equals to minus nRT ln P1/P2, এই ফর্মুলাটাই বসিয়ে দিতে হবে। এই ফর্মুলাটাই বসিয়ে দিলে কিন্তু উত্তর চলে আসবে আর কি। তাহলে এখানে n এর মান কত? 1 মোল বলেছে, তাহলে n এর মান 1, এটার মান আর এর মান, যেহেতু ক্যালোরিতে উত্তর আছে, ক্যালোরিতে আর এর মানটা বসাবো, 2 ক্যালোরি, টি এর মান 25 মানে 298 কেলভিন ইন্টু ln P1 এর মান কত? 20 থেকে বলেছে 10 হচ্ছে প্রেসার, তাহলে 20/10, তাহলে এটাকে ক্যালকুলেট করে নেবে। ln2 এর মান তোমরা সবাই জানো,
আলটিমেট এটা করলে যেটা হয়, এটা 2 আর ln 2, তাই তো? ln 2 বলতে 0.693 নাকি পয়েন্ট, ln 2 এর ভ্যালুটা 0.693, যেটা ওই আমরা করতাম ওই যে হাফ লাইফ পিরিয়ডের ওখানে লাগতো, -2 ইন্টু 298 ইন্টু 0.693, এটাকে গুণ করে নেবে একটু, হ্যাঁ, ক্যালোরিতে আসবে উত্তর, কিন্তু ক্যালোরিতে আসবে, যেহেতু ক্যালোরিতে মানটা বসালাম আর কি। ঠিক আছে, হলো? দেখো, one the work done during reversible isothermal expansion of 1 mole of hydrogen gas at 25 degrees centigrade from pressure of 2 atmosphere to 10 atmosphere is, এখানে যেটা বলা হচ্ছে একটা প্রেসার, একটা হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন গ্যাস মলিকিউলের ক্ষেত্রে আইসোথার্মাল রিভার্সিবল প্রক্রিয়ায় চাপটা 20 থেকে 10 কমানো হয়েছে এবং সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এই ক্ষেত্রে কৃতকার্যের মানটা কত হবে? রিভার্সিবল আইসোথার্মাল মানে সমুষ্ণ পরবর্তী প্রক্রিয়া হচ্ছে, এবং এখানে আমি আগেই প্রথমেই বলেছি অঙ্ক করার সময় এইটা আইডিয়ালি বিহেভ করছে, এইটা না ধরে নিলে কিন্তু অঙ্কগুলো করা যায় না, কারণ ধরে নিতে হবে যে হাইড্রোজেনটা আইডিয়ালি বিহেভ করছে, তাহলেই তুমি W ইকুয়ালস টু মাইনাস nRT ln P1 বাই P2 টা লিখতে পারবে, এই যে ফর্মুলা মাইনাস nRT ln P1 বাই P2, এই ফর্মুলাটা লিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু না, আইডিয়ালি বিহেভ না করলে কিন্তু এইসব ফর্মুলা লেখা যায় না। অনেক সময় বলে দেয় অঙ্কগুলোতে, বা অনেক সময় না বললে ধরে নিতে হয় যে আইডিয়ালি বিহেভ করছে। A compound X contain 32% of A, 20% of B and remaining percentage of C. Then the empirical formula of X এর empirical formula, আচ্ছা A আছে, তাহলে A is to B is to C, এদের যে সংখ্যার অনুপাত, দেখো পার্সেন্টেজ প্রদত্ত ভর বাই আমি পারমাণবিক ভর, মানে 64 টু 20 আছে 20%, 20 বাই এর দেখো বি এর দেওয়া 40 টু সি এর দেওয়া 32, তাহলে 32, সরি এটার পার্সেন্টেজ আগে বের করে নিই, ওটার পার্সেন্টেজ হবে 100 মাইনাস সি এর পার্সেন্টেজটা 100 মাইনাস 32 প্লাস 20, মানে 48%, 48% বলতে 48 বাই এখানে 32, তাহলে এখানে দেখো এটা 0.5 হবে, মানে হাফ মানে 0.5, 0.5 ইস টু আবার 0.5 ইস টু দেখো 32, 348, তাই তো? তাহলে এটা 1.5 গুণ মানে 1.5, তাহলে এটার যদি অনুপাত করি, সরল অনুপাত 1:1:3, তাহলে কি হবে ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা হবে AB C3, একটা A একটা B তিনটে C। এটা একদম প্রথম চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা, এই ধরনের অঙ্কগুলো থাকতো। পার্সেন্টেজ বলে দিলে সেই থেকে আমাদের ওখান থেকে কি করতে হবে, পরমাণুর সংখ্যার অনুপাত বের করার জন্য ওই পার্সেন্টেজে যে প্রদত্ত ভরটা দেওয়া, সেই ভর বাই পারমাণবিক ভর করে পার্সেন্টেজটা বের করে একটা সরল অনুপাত করতে হবে, সেটা এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলার পরে যদি বলতো মলিকুলার ফর্মুলা বের করতে, তাহলে একটা জিনিস দেওয়া হতো, হয় বাষ্প ঘনত্ব দেওয়া থাকতো, না হলে মলিকুলার ওয়েট দেওয়া থাকতো, সেখান থেকে কিন্তু মলিকুলার ফর্মুলা বের করা যায়। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো আছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যারা পড়াশোনা করেছে অলরেডি তারা জানো। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার, এরপরের কোশ্চেন, কারেক্ট আনসার কোনটা? 3 resonance structure can be drawn for ozone, 3 resonance structure can be drawn for ozone, ওজনের ক্ষেত্রে
এটা আর একটা রেজোনেটিং স্ট্রাকচার যদি বলি হুম, এটা তাহলে দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়, তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আচ্ছা, PF3 হ্যাজ নন জিরো ডাইপোল মোমেন্ট, এটা সবাই জানো, 11 এর একটা বিরাট কোয়েশ্চেন, যে এই দুটো বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি এই দিক বরাবর কাজ করে এবং সেটার মানটা এই বন্ধন দ্বারা সৃষ্ট ভ্রামকের সঙ্গে সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য লব্ধি ভ্রামকের মানটা 0 হয়। তাহলে এটা কি? নন পোলার, তাই তো? তাহলে ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো, নন পোলার। নন পোলার ডাইপোল মোমেন্ট জিরো, তাহলে ডাইপোল মোমেন্ট নন জিরো ডাইপোল মোমেন্ট বলেছে, তাহলে এটাও ভুল। তারপরে বলেছে ডাইপোল মোমেন্ট অফ NF3 ইজ গ্রেটার দেন NH3, তাহলে NH3 এর ক্ষেত্রে লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে আর বন্ধন ইলেকট্রন জোড় দ্বারা সৃষ্ট ভ্রামক একই দিকে কাজ করে, লব্ধি ভ্রামক উপরের দিকে। কিন্তু NF3 এর ক্ষেত্রে লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক এবং বন্ড পেয়ার গুলো দ্বারা সৃষ্ট ভ্রামক বিপরীত দিকে কাজ করার জন্য এটা কিন্তু লব্ধি ভ্রামকটা একটু কমে যায় আর কি। এখানে অ্যাডিটিভ ইন নেচার, এখানে সাবস্ট্রাকটিভ ইন নেচার, সেই জন্য মিউ অ্যামোনিয়া কিন্তু গ্রেটার দেন মিউ NF3, এটা কিন্তু হয়, এটা কোয়েশ্চেন আসে ক্লাস 11-এ, খুব ইম্পর্টেন্ট। তারপরে 3 ক্যানোনিক্যাল, এটা তার মানে উল্টো দিয়েছে এখানে, হ্যাঁ, ডাইপোল মোমেন্ট অফ NF3 ইজ গ্রেটার দেন বলেছে NH3, কিন্তু উল্টোটা হয়, NH3 এর গ্রেটার হয় দেন NF3, ঠিক আছে? তাহলে এটাও ভুল। তাহলে 3 ক্যানোনিক্যাল ফর্ম ক্যান বি ড্রন ফর কার্বনেট, কার্বনেটের একটা ফর্ম যদি আমি বলে দিই, এটা অক্সিজেন, এই, তাহলে আর এইবার এই বন্ডটা ডাবল বন্ড হলে, এইটা ডাবল বন্ড হলে এটা সিঙ্গেল বন্ড, এই দুটো সিঙ্গেল বন্ড, তারপর আবার এইটা ডাবল বন্ড হলে এই দুটো সিঙ্গেল বন্ড, এই করে একটা রেজোনেন্স হাইব্রিড হয়। সেই জন্য আমরা দেখাই যে তিনটে বন্ধনই সমতুল্য, তাই তো? রেজোনেন্সের জন্য তাহলে এখানে কিন্তু তিনটে রেজোনেটিং স্ট্রাকচার হবে এই কার্বনেটে, তাহলে এটাই ঠিক। মেজর প্রোডাক্ট A and B formed in the following reaction sequence, এই রিঅ্যাকশন সিকোয়েন্সে মেজর প্রোডাক্ট A আর B formed in, আচ্ছা A আর B টা কি সেটা বলতে হবে আর কি, তাই তো? তাহলে এখানে দেখো PbR3 দেওয়া হচ্ছে, তাহলে এই কম্পাউন্ডটা PbR3 দেওয়া হয়েছে, PbR3 দিলে কি হবে? হ্যাঁ, ওই যে অ্যালকোহলিক OH আছে, ওটাকে সাবস্টিটিউট করে Br হবে, তারপরে এটা A। আচ্ছা, তারপরে বলেছে অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH দিলে কি হয়? এলিমিনেশন রিঅ্যাকশন হবে, এলিমিনেশন মানে E2 পাথওয়েতে হয়তো যাবে এখানে, তাহলে আলফা বিটা এলিমিনেশন হবে, আলফা বিটা এলিমিনেশন। এখন কথা, এলিমিনেশন করার জন্য এখানে এইটা আলফা কার্বন, এটাও বিটা, এটাও বিটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কিন্তু দুটো বিটা হাইড্রোজেন আছে। কিন্তু এখন কথা হলো কোন বিটা হাইড্রোজেনটা এই বিটা হাইড্রোজেনটাকে আর এই ব্রোমিনটা বেরোবে, নাকি এই দুটোর মধ্যে একটা বিটা হাইড্রোজেন বেরোবে আর ব্রোমিনটা বেরোবে, HBr বেরোবে, মানে ডিহাইড্রোবোমিনেশন হবে, ডিহাইড্রোবোমিনেশন, তাই তো? তাহলে এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকেন ইজ দ্য মেজর প্রোডাক্ট, সবসময় মনে রাখবে, সেট জেপের সূত্র, তাই তো? সেই জন্য কিন্তু এই হাইড্রোজেন এই ব্রোমিনটা বেরোলেই সেটা হবে, কারণ এখানে একটা CH3 গ্রুপ আছে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা দেখতে পাবো
এই প্রোডাক্ট। এইবার দেখো এটা কোথায় আছে, এটা বি, এটা কোথায়, অপশন এতেই আছে, অপশন এ, ঠিক আছে। আচ্ছা, 1 গ্রাম of sodium hydroxide was treated with 25 ml of 1 gram of sodium hydroxide was treated with 25 ml of 0.75 molar HCl solution. The mass of sodium hydroxide unreacted is equals to, আচ্ছা, NaOH এর সাথে HCl এর বিক্রিয়া, এখানে কি হয়, NaCl উৎপন্ন হয় আর জল, নিউট্রালাইজেশন হয়, ইকুইভ্যালেন্ট পরিমাণ, এর ইকুইভ্যালেন্ট পরিমাণ এই ইকুইভ্যালেন্ট পরিমাণের সাথে রিঅ্যাকশন করে। আচ্ছা, এখানে বলা হয়েছে 1 গ্রাম সোডিয়াম, তাই তো? তাহলে এই যে কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, দেখো এখানে যেটা বলছে, ওয়ান গ্রাম সোডিয়াম, 1 গ্রাম NaOH মানে কত, কত মোল NaOH আগে বের করি, মানে 1/40 মোল, তাই তো, 1/40। তাহলে এখানে একটু দেখো, 1/40, 1/40 এটা মানে কিন্তু মানে 0.25, 1/4 মানে 0.25 ভাগ আবার 10, তার মানে 0.025, এত মোল, এত মোল, তাই তো, এত মোল NaOH, NaOH। আচ্ছা, এখন HCl এর পরিমাণটা কত বলেছে, HCl 25, আমরা জানি আয়তনের সাথে যদি ml এ আছে আর একটা মোলারিটি আছে, 25 × 0.75, এটা মিলিমোল হয়ে যাবে। তাহলে 25 এর সাথে যদি আমরা 0.75, তাহলে এটা হয় 18.75 মোল, মিলিমোল, সরি মিলিমোল HCl, মানে 25 ml 0.75 মোলার HCl, মানে মোলারের সাথে আমি গুণ করছি ml, তাহলে মিলিমোল আমার বেরোবে কিন্তু, কারণ মোলার মানে কি, মোল পার লিটার, আর ওখানে ml, তাহলে ml, তাহলে লিটার লিটার যদি কেটে যায় তাহলে থাকে মিলিমোল, তাই তো। তাহলে কত মিলিমোল সেটা বের করে ফেললাম। তাহলে এটা মানে কত মোল, মিলিমোল থেকে মোলে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, তার মানে 0.1875 মোল HCl। তাহলে কার অ্যামাউন্টটা বড়, এখানে কার অ্যামাউন্টটা বেশি, অ্যামাউন্টটা দেখো, এখানে কিন্তু এর অ্যামাউন্টটা বেশি NaOH এর, তাহলে লিমিটিং রিএজেন্ট হচ্ছে HCl এখানে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেস থাকবে, মানে এত মিলিমোল, এটা 0.0175 ওটা লিমিটিং, তাহলে এত মিলিমোলের সাথে এর এত মিলিমোল বিক্রিয়া করবে করে NaCl অত মিলিমোল তৈরি করবে। এখন তাহলে এক্সেস থাকবে কত, NaOH আগে এতটা দেওয়া হয়েছিল, তাহলে থাকবে এক্সেস 0.025, এক্সেস থাকবে, এক্সেস NaOH এত মাইনাস 75, এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে যেটা হয় অ্যাকচুয়ালি
0.025, তাই তো, ভাগ আমরা করেছি 0.01875, তাই তো, এটা হয় 0.00625 এত মিলিমোল, এক্সট্রা থাকছে। এবার এটা থেকে আমরা কি করে মোল মানে গ্রামে বের করবো, তাই তো, একদম সহজ। এখানে তো জায়গা নেই, এখানে একটু দেখাই। প্রথমে মিলিমোল থেকে আমি এমজিতে করব, তাহলে আর আমি কি করব, জাস্ট মিলিমোল, তাই তো, এমজি আহ 0.00625, তাই তো, এত মিলিমোল। জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু ফাইভ ইন্টু 40 গুণ করতে হবে, করলে এটা এমজিতে বেরোবে। আর মলিকুলার ওয়েট গুণ করলে মোল থেকে এমজিতে বেরোবে, মিলিমোল থেকে, মানে মোল থাকলে গ্রামে বেরোতো, মিলিমোল আসে বলে এমজিতে আসবে। এটা 40 গুণ করে দাও, 0.25 এমজি হচ্ছে। একটা গন্ডগোল হচ্ছে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এখানে তো অপশন দেখছি মিলছে না, কিছু একটা গন্ডগোল হচ্ছে ইনফরমেশনে। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, কি গন্ডগোল হচ্ছে? এটা মিলিমোলে দেখেছো গন্ডগোলটা কি করেছি? না ঠিকই, এটা তো মোলেই, মোলই করেছি, গ্রাম তো বলেছে, মিলিগ্রাম তো বলেনি। মানে 250 হতে পারে, কেন বলছি, কারণ পয়েন্টও আসছে আমাদের, কোথাও একটা গন্ডগোল করেছি নাকি প্রশ্নে গন্ডগোল আছে, আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, এইভাবেই করতে হবে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমাদের, সহজ অঙ্ক আসছে না, কোথাও ডাবল ভাগ করে ফেলেছি। 25 ml বলেছে, তাহলে এত মিলিমোল। দাঁড়াও তাহলে দেখি অঙ্কটা একবার এখানে এখানে করে দেখি, এখানে হবে না কেন, হবে 1 গ্রাম NaOH, তাই তো, তাহলে 1 গ্রাম NaOH মানে 1/40
গ্রাম 1/40 মোল NaOH, কারণ N ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। NaOH এর ক্ষেত্রে এমটা 40, 23 সোডিয়াম আর অক্সিজেন ছিল, হাইড্রোজেন 1, তাই তো 40, তাহলে 1/40 হবে এত মোল। তার মানে এটা মানে 0.025 মোল, তাই তো। তাহলে এটাকে যদি মিলিমোলে কনভার্ট করি, 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হবে 25 মিলিমোল। 25 মিলিমোল। আচ্ছা, HCl কতটা বলছে? 25 ml ইন্টু 0.75 মোলার, 0.75 মোলার, তার মানে হয়ে যাবে 18.75 মিলিমোল। ও, আগেরটা এটা মোলে রেখেছিলাম, মোলের সাথে দেখেছো, মোলের সাথে মিলিমোল কাটাকুটি করেছি, সেই জন্য 1000-এর একটা পার্থক্য আসছে, এইখানে গন্ডগোলটা করেছিলাম। এখানে মিলিমোলে কনভার্ট করা হয়নি, এখানে আবার 1000 দিয়ে একটা ভাগ হতো, ওই 1000 দিয়ে ভাগ বলছি, গুণ হতো 1000, মানে মোল থেকে মিলিমোল করতে হবে, তাহলে এটা একটা গন্ডগোল করেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে ফ্রেশ করে করছি এটা। তাহলে এটা, তাহলে আমরা দেখতে পেলাম এক্সেস যে NaOH এরকম মাঝে মধ্যে হয়ে যায় আর কি, করতে করতে। এক্সেস NaOH টা কত? 25 মাইনাস 18.75, তাহলে এটা হবে 6.25, তাই তো। 19 যদি ধরি তাহলে 6, তাহলে 19 করতে 0.25 পাচ্ছিল, তাহলে 6.25 এত মিলিমোল এক্সেস NaOH থাকবে। এবার এটা মানে কত মিলিগ্রাম, এটার সাথে 6.25 এর সাথে 40 গুণ করে দেবো, তাহলে 6.25 এর সাথে আমরা যদি 40 গুণ করে দিই, তাহলে 250, বললাম না 250 উত্তর হবে, 250 হচ্ছে, তাই তো। মিলিমোল থেকে জাস্ট আমরা কি করলাম, এমজি তে কনভার্ট করলাম, তার জন্য কি করলাম, মিলিমোল ইন্টু মলিকুলার ওয়েট গুণ করে দিলাম, দিলে আমরা এমজি তে উত্তর পেলাম। ক্লিয়ার, বোঝা গেল এটা। তাহলে 250, এখানে আমরা এই যে এটাকে মোলে রেখেছিলাম আর কি, কিন্তু এখানেও তো মোলে কনভার্ট করেছিলাম। কি হলো, জানি না কি হয়েছিল, ওইখানে পরে ভাবতে হবে কি ভুলটা করেছিলাম, কিন্তু যা হোক এইভাবে তো মিলে গেল আর কি, ঠিকই করেছি এটা। প্রথমে 1 গ্রাম NaOH মানে 1/40, 25 মিলিমোল, তারপরে HCl এর ক্ষেত্রে 18/75 মিলিমোল, মানে তার এক্সেস কত সেটা বের করে নিলাম, তারপরে সেখান থেকে 250। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, এটা এটা যেটা বলা হচ্ছে আর কি, এই যে NO গ্রুপটা, এটার নাইট্রোজেন প্রান্ত দিয়ে বাইন্ড করতে পারে, আবার অক্সিজেন প্রান্ত দিয়ে বাইন্ড করতে পারে, মানে NO হিসেবে বাইন্ড করতে পারে, আবার NO2 হিসেবে বাইন্ড করতে পারে, ঠিক আছে, দুটো বাইন্ডিং সাইড আছে। তাহলে এই ধরনের যদি থাকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, যদি এই রকম কেস থাকে, তাহলে তারা কি ধরনের আইসোমার হবে, তাই তো। লিঙ্কেজ আইসোমার, মানে অক্সিজেন প্রান্ত দিয়েও বাইন্ড করতে পারে, আবার নাইট্রোজেন প্রান্ত দিয়েও বাইন্ড করতে পারে, সেই জন্য এই ধরনের লিগ্যান্ড থাকলে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড থাকলে সে কিন্তু লিঙ্কেজ আইসোমেরিজম দেখাবে, তাহলে এটা কিন্তু 2। আরেকটা জিনিস, সালফেট আর ব্রোমিন এটা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারে, সালফেট কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আসতে পারে, আবার ব্রোমিন
বাইরে থাকতে পারে। তাহলে এই ব্রোমিন আর সালফেটের কোঅর্ডিনেশন স্ফিয়ার এর ভিতর আর বাইরের মধ্যে এক্সচেঞ্জ হতে পারে। তাহলে এই ধরনের ক্ষেত্রকে আমরা বলি আয়োনাইজেশন আইসোমেরিজম। কারণ ব্রোমিন যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে তাহলে আমরা সিলভার নাইট্রেট দিয়ে AgBr এর প্রেসিপিটেট ফেলে এটাকে শনাক্ত করতে পারি। আর যদি সালফেট কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে তাহলে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে আমরা হোয়াইট প্রেসিপিটেট ফেলতে পারি বেরিয়াম সালফেটেট, সেটাও ভাবে শনাক্ত করতে পারি আর কি। কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকলেই তো সেটা আয়োনাইজেবল, আর আয়োনাইজেবল হলেই সেটাকে আমরা আয়োনাইজ করতে পারি। তারপরে দেখো দুটোই কোঅর্ডিনেশন স্ফিয়ার, তাহলে কোঅর্ডিনেশন আইসোমেরিজম, তাহলে সি এর সাথে চার্জ যাচ্ছে, আর তারপরে ওটা তো পড়ে থাকলে ওটা সলভেট মানে জল বাইরে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে বেরিয়ে এসে হাইড্রেটেড হিসেবে থাকতে পারে, সেই জন্য ওটাকে বলা হয় সলভেট আইসোমেরিজম। এটা একদম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আইসোমেরিজমের একদম বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এ গেল 2 এ 2 এ, বি 3 এ, সি 4 এ, এ 2 বি 3 সি 4 ডি 1, তাহলে এই অপশন। ঠিক আছে, এগুলো খুব সাবধানে দিতে হয়, তাড়াহুড়ো তো অনেক সময় ভুল হয়ে যায়। এই যে এরকম ধরনের কোশ্চেন বিশেষ করে কঠিন কিন্তু কিছুই হয় না, কিন্তু পরীক্ষার সময় না তাড়াহুড়োতে হয়ে যায়। কিন্তু এইগুলো হয়তো ঠিক করলাম, কিন্তু এই অপশনে ঠিক করার সময় এত থাকে, মানে পারমুটেশন কম্বিনেশন থাকে, হুট করে মানে একবার উত্তর দিয়ে ফেললে তারপরে তো আর কিছু করার থাকে না আর কি। কিন্তু জানা জিনিস ভুল হয়ে যায় আর কি, বা ঠিক করা জিনিসও ভুল হয়ে যায় অনেক সময়, এরকম হয় আর কি। কম্পিটিটিভ এক্সাম গুলোতে হয়। যাই হোক, একটু সিরিয়াসলি মাথা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবে। এই অঙ্কটা প্রথমে কি করতে যাচ্ছিলাম আমি সেটা এখনো এখানে কিন্তু আমি বুঝতে পারলাম একটা ভুল কি করছিলাম, কিন্তু ইউনিট কনভার্সনে এই ভুলটা করেছি, কিন্তু কোথায় হলো আমি ঠিক ধরতে পারলাম না। কিন্তু এটা কিন্তু এইভাবেই হবে, এটা লাস্টে যেভাবে করলাম এইভাবে করে দেখো এটা, কারণ ওখানেও কিন্তু উত্তর প্রায় মিলেছিল পয়েন্ট। ওটা হয়তো সম্ভবত গ্রামে, ও মোলে কনভার্ট করেছিলাম তোরে, ঠিক ঠিক ঠিক, এটা তো মোলে উত্তর, এটা মোলে, আমি তো মিলিমোলটাকে মোলে কনভার্ট করেছিলাম। এই যে মোলে কনভার্ট করে নিয়েছি মিলিমোলটাকে, এটা মোলে ছিল, তাহলে উত্তরটা মোলে আসবে। এবার মোলে যে আসবে এটা মোলে, তাহলে মোলের সাথে এটা এ করলে গ্রামে আসবে, তাহলে এত গ্রাম, গ্রাম থেকে এমজি তে কনভার্ট, মানে 0.25 ইন্টু 1000, মানে 250 এমজি। দেখলে বললাম না কোথাও ঠিকই করছিলাম অঙ্কটা, হঠাৎ করে মাঝে মধ্যে মাথা গুলিয়ে যায় আর কি। ঠিক আছে, তা যা হোক একই ব্যাপার, ইউনিট কনভার্সন ইউনিটটা ভুল লিখেছিলাম আর কি। ঠিক আছে, এরকম হয়, সবারই ক্ষেত্রে হয়, কিন্তু এইগুলোই যাতে পরীক্ষার সময় না হয় সেটাই চেষ্টা করতে হবে আর কি। তা যা হোক, আজকের লেকচারে মোটামুটি বোঝা গেল তো কি বললাম। এই টাইপের থিওরিগুলো ভালো করে দেখে যাবে, এইগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল নিটে, নিট এবং জেইই তে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। জেইর কোয়েশ্চেন কিন্তু একটু কঠিন হলেও নিটের কোয়েশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না। একটু বেসিক কনসেপ্ট এবং একটু প্র্যাকটিস করলেই কিন্তু বেসিক কনসেপ্ট আসে, এবং একটু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু নিটের কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে আনসার করা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো জেইই এবং নিটের, বেসিক্যালি WBJEর জন্য একটা ভিডিও দেবো প্রিভিয়াস ইয়ারের থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে। আর নিটেরও কোয়েশ্চেন হয়তো তার মধ্যে থাকতে পারে, WBJEE প্লাস নিট, নেক্সট উইকে বা তার পরবর্তী উইকে একটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের লেকচার আপাতত এই পর্যন্ত। ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের কাছে বই আছে, তোমরা যারা 12 অলরেডি পাস করে গেছো বা কয়েক বছর ধরে নিটের জন্য পড়ছো, তাদের ক্ষেত্রে এইগুলো তো জল ভাত হয়ে যাওয়ার কথা যে জিনিসগুলো পড়ালাম। কিন্তু যারা সবে সবে 12 পাস করলে এবছর, তাদের জন্য হয়তো ইনফরমেটিভ ভিডিওটা, তারা অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কোনো জায়গায় বুঝতে না পারলে বলো, আমি ওই কমেন্ট সেকশানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক রাত হয়ে গেল, 11:30 থেকে পড়ানো শুরু করেছিলাম, 12:30 প্রায় বেজে গেল। যাই হোক, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।